আমাদের এই ব্লেম গেম রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। ব্লেম গেম রাজনীতির কারণে আজকে আমরা রাজনীতিতে তিক্ততা নিয়ে আসতেছি। আমার মতো গড্ডলিকা প্রবাহে কখনো এদিকে কখনো ওইদিকে চলে যায়, সে সফল হতে পারে না। ইঞ্জিনিয়ারিং, মেকানিজম, মানি ইজ দ্য পার্ট অফ দ্য পলিটিক্স। আমরা হেরে গেলে অন্যকে দায়ী করি, জিতে গেলে নিজেকে ফেয়ার মনে করি। এই মানসিকতা আমরা দেখে আসতেছি। আমাদের এইটুকু উদারতা আমরা দেখাতে পারি নাই যে আমি হয়তো আমার ব্যর্থতার জন্য হেরে গেছি। রাজনীতি, নির্বাচন এগুলো ইঞ্জিনিয়ারিং ব্যাপার, এগুলো মেকানিজমের ব্যাপার, এগুলো টাকার ব্যাপার। টাকা ছাড়া গরিব মানুষদের নির্বাচন হয় না, রাজনীতি হয় না। এগুলা পার্ট, ইঞ্জিনিয়ারিং, মেকানিজম, মানি ইজ দ্য পার্ট অফ দ্য পলিটিক্স। আমি পলিটিক্স করবো, তার আমার আয় থাকতে হবে। তো আমি যে একটা জনসভা করি, আমার সে আয়টা করতে আসে। আমার কি সেই ফান্ড আছে? কাজে মানি, এখানে মানি তিনভাবে ব্যবহার করা হয়। একটা মানি ব্যবহার করা হয় নিজের অর্গানাইজেশনকে চালানোর জন্য, আর নির্বাচন আসলে মানি ব্যবহার করা হয় প্রচার প্রচারণের জন্য, আর তৃতীয়ত নির্বাচনে কাঠামো তৈরি করার জন্য। এই তিনটার কোনটাতেই টাকা ব্যয় করা অপরাধ নয়। কিন্তু নির্বাচন কমিশনের তো একটা বিধি আছে, 25 লাখ টাকার মধ্যে তার কার্যক্রম শেষ করতে হবে। সেই 25 লাখ টাকার চেয়ে বেশি যদি কেউ করে থাকে, সেটাকে ধরার দায়িত্ব নির্বাচন কমিশনের, অভিযোগকারীর না। অভিযোগ তো দেওয়া যেতে পারে। অভিযোগকারীর অভিযোগ দেন, অভিযোগ আপনি দেন, মামলা করেন, প্রমাণ সহ দেন। এটা যদি কেউ 25 লক্ষ টাকার বেশি অর্থ ব্যয় করে থাকে, সেটা তার দায়িত্ব। সে অভিযোগকে আমি আমলে নিচ্ছি না, কারণ এটা একজন হেরে যাওয়া পার্টি করতেই পারে। যিনি হেরে যাবেন তার মনের দুঃখ কষ্টে নিয়ে অভিযোগ করতেই পারেন। তার মানে আমি একটু যদি আপনাকে সহযোগিতা করি 30 সেকেন্ড সময় দিলে, সেটা হলো, ঠিক আছে আমি হেরে গিয়েছি, আমি তো নির্বাচন মেনেও নিয়েছি, তাই না? কারণ সামগ্রিক বাস্তবতায় বিএনপি ক্ষমতায় এসেছে। ঠিক আমারটা যেটা বললেন, হেরে যাওয়া পার্টি, তাই না? আমি তো অভিযোগ করতেই পারি, কিন্তু কথা হলো জামাতও তো হেরে যাওয়া পার্টি দল হিসেবে, এনসিপি হেরে যাওয়া পার্টি। তারা দেখবেন ঠিকই একই ধরনের অভিযোগ করতেছে, তার মানে ভাই যেমনিভাবে আমার বক্তব্য আমলে নিচ্ছে না, ঠিক একইভাবে জনগণও কিন্তু জামাত বা এনসিপির বক্তব্য আমলে নিচ্ছে না। আমরা ঠিক আছে হেরে গিয়েছি, কিন্তু সেখানে জামাত যেটি করেছে, বিশেষ করে আমরা যারা যুগপথের আন্দোলনের নেতৃত্বে জায়গায় ছিলাম, যাদেরকে আসন ছেড়ে দিয়েছে, সেখানে জামাত যেটি করেছে, সেখানে ভাবছে যে এই যারা প্রার্থী আছে তারা তো আসলে অন্যান্য প্রার্থীর তুলনায় দুর্বল। এই জায়গাগুলোতে তারা বেশি পরিমাণ টাকা তারা ইনভেস্ট করে। আপনি খোঁজ নেন, প্রায় 25টির মতন যুগপথের যারা প্রার্থী ছিল বা বিএনপির যারা ছিল, এই 25টির মানে বিদ্রোহী ছিল, এই জায়গাগুলোতে তারা বেশি ইনভেস্ট করেছে, যে এখানে সহজে আসলে জিতে আসা সম্ভব। এবং এটি শোনা যাচ্ছে যে বিএনপির যারা যেখানে বিদ্রোহী প্রার্থী ছিল, তাদেরকেও জামাত টাকা দিয়েছে তাদেরকে নির্বাচনে দাঁড়িয়ে রাখার জন্য। দেখেন, বিএনপি আমার কাছে যেটি মনে হয়েছিল 280+ আসন পাবে, কিন্তু পেল না। এর কারণটা কি? কারণ ওই যে বিদ্রোহী প্রার্থী, এবং শোনা যাচ্ছে যে ওই বিদ্রোহী প্রার্থীদেরকে ফান্ডিং করেছে জামাত। যে একটু আমি 30 সেকেন্ডের জায়গায় আপনি 3 মিনিট দিয়েছেন, যাই হোক কোনো সমস্যা নাই। আমি কিন্তু বলি না রাশেদ ফেল করেছে, আমি একবারও ওনার নামটা নিয়ে নিই। আমি বলছি যারা হেরে গেছে তাদেরকে আমি আমলে নিচ্ছি না। সেটার মধ্যে এনসিপি হইতে পারে, জামাত হইতে পারে, বিএনপি হইতে পারে, সেটা হলো গুড। সেটা যেই হেরে যাক। সে হারু পার্টি অন্যকে কখনো, এটি আমাদের রাজনীতি মানে ট্রেজেডি। এই দেশের বাংলাদেশের রাজনীতিবিদরা আমরা কখনোই পরাজিত পার্টি বিজয়ী পার্টিকে স্বাগত জানাই না। কাজে আমি যে কথাটা বলতে চাচ্ছি, এখানে আসতেছি, এখানে একটা পয়েন্ট আমি বলি। সংবিধান নিয়ে কথা উঠছে, কিছুটা সংবিধানে ক্লারিফিকেশন দিয়েছেন। এখানে সংবিধানকে যদি আমি খণ্ডিতভাবে পড়ি, এক এক জায়গায় এক এক অর্থ হবে, কিন্তু এটা যদি সামগ্রিকভাবে পড়ি তাহলে বুঝতে হবে এখানে সংবিধান বিলুপ্ত করার একটা নিয়ম দেওয়া সংবিধানে দেওয়া আছে। এখানে সংসদ সদস্য না থাকার ঘটনা আছে। আমি নিজেও কিন্তু সংসদ সদস্য হারিয়েছি, আমি দলের বিরুদ্ধে ভোট না দিয়ে নয়, আমি সংসদে যাওয়ার জন্য।
সংসদ কাজে ছোট অতীত করে জানতে আপনার চাই যে- কাছে যেহেতু ইনফরমেশনগুলো অনেক ল্যাক আছে ব্যাকিং আছে, আনফর্চুনেটলি আমরা দেখেছি বেশি, হয়তো বুঝেছি কম, কিন্তু দেখার অভিজ্ঞতা আমাদের একটু বেশি। কাজে আজকে আপনি সব কিছুই আমার মতো করে ইন্টারপ্রেট করলে হবে না। আমি ইন্টারপ্রেশন করব, আপনি গ্রহণ করবেন। আমি ভালো বলছি না মন্দ বলছি এটা আমি যাচাই করব না, এটা যারা শুনবেন যারা দেখবেন তারা করবেন। এখানে আমি বলছি আমাদের এই ব্লেম গেম রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ। ব্লেম গেম আমি রাজনীতির কারণে আজকে আমরা রাজনীতিতে তিক্ততা নিয়ে আসতেছি। কেউ পিপুল এখন বলে, 21 কেউ জনগণ বলে, কেউ পিপুল বলে, কেউ জনগণ বলে। এখন 21শে ফেব্রুয়ারি একটা ইংরেজি শব্দ, এটা যদি বাংলায় তর্জমা করেন তাহলে এটা 8ই ফাল্গুন হবে। কিন্তু আপনি এটা তো 21শে আমাদের বৈশ্বিকভাবে পরিচিত 21শে না না ফেব্রুয়ারি হিসেবে। বৈশ্বিকভাবে পরিচিত, এটার নাম বৈশ্বিকভাবে পরিচিত নাম। আমি আখতারুজ্জামান, এখন ইংরেজি নয়, বাংলা নয়, উর্দু নয়, আরবি নয়, ফার্সি নয়, কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কিন্তু আমার মেজর শব্দটা এটাকে 8ই ফাল্গুন রাখলে কি এটার মর্মার্থ কেউ ওভাবে প্রকাশ এটা হলো গ্রহণযোগ্যতার ব্যাপার। গ্রহণযোগ্যতা একজন পাবে কিনা? প্রস্তাব করতে পারে, প্রস্তাব করাটা তো অপরাধ হতে পারে না, প্রস্তাবটাকে অপরাধ, তার মানে সে হি সাকসেসফুল, যে প্রস্তাবটা করে সে কগনিজেন্সে নেওয়ার জন্য সে অ্যাটেনশন ড্র করতে পারছে। রাজনীতিতে এটি হলো মূল জিনিস, অ্যাটেনশন ড্র করা। এখন attention রাজনীতিতে draw- যে যখন বক্তব্য দেয় তার মূল লক্ষ্য থাকে জনগণের মনোযোগ আকর্ষণ করা। জনগণের তো এই মনোযোগ ভদ্রলোক আকর্ষণ করতে এই গিয়ে যা কথাটা ইচ্ছা বলে, তাই কি করা যাবে? এটা কি যা ইচ্ছে তাই হলো? মানে 21শে ফেব্রুয়ারি পরিবর্তন, নাম পরিবর্তন করার ইচ্ছা, এটা তো মানে এটা আপনি এটাকে খুব ছোট করে দেখছেন কিনা? না না, আমি ছোট করে বড় করে দেখার প্রশ্ন না। আমার প্রশ্ন হচ্ছে একজন প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবের যৌক্তিকতা থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু সেটা অপরাধ হতে পারে না। সে 21শে ফেব্রুয়ারি একটা ইংরেজি মাসের নাম এবং তারিখ, আমরা সেটা প্রচলিত আছি। 8ই ফাল্গুন কথাটা আজকে নতুন নয়, এটা আমরা 69 সন থেকে বলেছি। আমরা 69 সনেও আমরা এই দেশের ভাষানী ন্যাপের লোকেরা 21শে ফেব্রুয়ারি পালন করতো না, 8ই ফাল্গুন পালন করতো। এটা নতুন কিছু না। এটা 69-এ যখন আমরা প্রথম এই ঢাকা শহরে ওই শহীদ মিনার বানিয়েছি চুরি করে ইট এনে, ব্রিকফিল্ড থেকে ইট এনে, তখন বানাতে পারতাম না, পাকিস্তানিরা শহীদ মিনার বানাতে দিত না। কিন্তু আমরা তো ইট করে, এই যে রায়বাজার হাই স্কুলে যান, আমরা স্কুলে পড়তাম, সেই শহীদ মিনার আমরা বানিয়েছি। সেই শহীদ মিনার বানিয়েছি আমরা ওই রায়বাজারের পাশেই ছিল ব্রিকফিল্ড, যেখানে আমার বৌদ্ধভূমি তৈরি করা হয়েছে, ওগুলো সব ব্রিকফিল্ড ছিল। ওখান থেকে রাতে গিয়ে আমরা ইট চাই আইনা নিজেরা মাথায় করে নিয়ে এসে ইট আইনা সেই 21শে মিনার বানিয়েছি রাতের অন্ধকারে। তো কাজী ওই বাস্তবতা আর আজকে বাস্তবতা এক না। আজকে এই ভদ্রলোক এমপি হয়ে একটা সুযোগ পেয়েছে। এখন দেখেন, এই দেশের জনগণ একজন যুদ্ধাপরাধী সন্তানকে, তথাকথিত যুদ্ধ সন্তানকে এমপি বানিয়েছে। কে বানিয়েছে? বাংলাদেশের জনগণ, যারা স্বাধীনতা যুদ্ধ করেছে। তার মানে কি সে তাকে যুদ্ধাপরাধী বিবেচনা করে নাই? সে তো তাকে যুদ্ধাপরাধী মনে করে, তার বাবা যুদ্ধাপরাধী মনে করে না। এটা তো জনগণের একটা নতুন আত্মোপলব্ধি। তো এইটাকে আপনি ইগনোর করতে পারেন, এটাকে চ্যালেঞ্জ করতে পারেন, আপ টু ইউ। কিন্তু পৃথিবীতে সেই টিকে থাকে যে প্রতিকূলকে সাঁতরায়া সামনে যেতে চায়, যে প্রতিকূলের সঙ্গে মোকাবেলা না করে, যে আমার মতো গড্ডলিকা প্রবাহে কখনো এদিকে কখনো ওদিকে চলে যায়, সে সফল হতে পারে না। সফল হইতে হলে আমাকে প্রতিকূলতাকে ডিঙ্গাইতে হবে, প্রতিকূলার বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, প্রতিকূলতার বাইরে যেতে হবে।